তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং একই সঙ্গে আমরা তো দেখতেই পাচ্ছি সালাউদ্দিন আইয়ুবী, তিনি আমাদের সঙ্গে আছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা এফাকে দেখতে পাচ্ছি হাসান আল মামুন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনিও যুক্ত হয়েছেন। সবাইকে আমন্ত্রণ। আমি একটু আজিজুল বারী হেলাল, আপনার একটা মতামত নিতে চাই। আমরা আজকে ইনফ্যাক্ট যে দিনটা আমরা পার করে এলাম, আমরা রাতের বেলা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধির সঙ্গে। সেই সমস্ত রাজনৈতিক দল যারা এক যুগেরও বেশি সময় ধরে আসলে রাজপথে ছিল, বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক ছিল, আজকে তাদের সঙ্গে একটা সৌহার্দ্য বিনিময় হয়েছে। এবং এই জায়গা থেকে যে কটা বিষয় উঠে এসেছে তার ভিতরে একটি ছিল 31 দফা এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে একসাথে যে কোনো মূল্যেই পথটা চলতে হবে যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। এই জায়গাটাতে আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? কারণ যেই জুলাই সনদের কথা বিএনপি বলছে অক্ষরে অক্ষরে পালন করা হবে, সেটাই কিন্তু আসলে বিরোধী পক্ষ আস্থা পাচ্ছে না এবং এখনো মাঠের রাজনীতি গরম শুধু জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে। আপনি যদি কোনো বক্তব্য দেন এক্ষেত্রে। জি, আমার বক্তব্য হলো যে জুলাই সনদ হলো আমাদের জুলাই বিপ্লব বা 17 বছরের যে কনক্লুশন জুলাই বিপ্লব, এই 17 বছরের বিপ্লবের একটা প্রোটোপ্লাজম হলো জুলাই সনদ। এটা বাস্তবায়ন করবার জন্য সমস্ত জাতি গণভোটে অংশ নিয়েছে এবং 71% লোক এই জুলাই সনদকে বাস্তবায়নের কথা বলেছেন এবং সংসদেও আমরা সবাই এই জুলাই সনদের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে তার প্রকৃত আমরা আপনার কিছু আর্টিকেল সাব আর্টিকেলের পরিবর্তনের মাধ্যমে করতে পারি এবং 47-এর পর থেকে 85টি দফা আমরা সেটা প্রেসিডেন্টের আইন, নির্বাহী ক্ষমতা, বিভিন্ন আইন প্রয়োগ করে করতে পারি। এখন এইটা যেখানে সমান সংখ্যক সদস্য উভয় দল থেকে থাকবে, সংখ্যা অনুপাতে যে যতই সিট পেয়েছে কিন্তু সমান সংখ্যক থাকবে, 6টা। কিন্তু আমরা দেখলাম আমাদের বিরোধী দল অর্থাৎ জামাতে ইসলাম, যারা আমরা একসাথে আন্দোলন করেছিলাম দীর্ঘ 17 বছর, তারা কোনো এক রহস্যের কারণে এই জুলাই সনদে তারা নাম দিচ্ছে না, ওই কমিটি সনদ বাস্তবায়নের জন্য কমিটিতে নাম দিচ্ছে না। তাদের বক্তব্য আমি দেখলাম যে গণভোটের যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট বাস্তবায়ন, গণভোটের সবকটা পয়েন্টই কিন্তু এই জুলাই সনদের 85টি দফার মধ্যে রয়েছে। এখানে তারা তাদের সাথে একটাই ফারাক হচ্ছে যে তারা বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে, কিন্তু এটা তারা ভুলে যাচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে আমরা যে এমপি হিসাবে শপথ দিয়েছি আমাদের এই শপথটা বাতিল হয় কিনা, আর সংবিধান সংস্কার পরিষদ মানে কি গণপরিষদ কিনা, তাহলে কি নতুন সংবিধান তৈরি করতে হবে কিনা। এই জন্য আমরা বলছি যদি সংবিধান সংশোধন কে আপনারা সংস্কার মনে করেন তাহলে অবশ্যই সেই সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। এখন জামাত ইসলামে আমাদের বিরোধী দল এটা চিন্তা করছে যে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন আমরা সংসদে করি সবাই মিলে, রাজনৈতিক ছিল ইসলাম ধর্মকে বাস্তবায়ন করা বা সেখান থেকে তারা সরে হচ্ছে, এটাতে একটা আলোচনা। এখন আর তারা ওই যে আপনার শরিয়া আইন চালু করবে না, তারপরে আপনার তাদের লোগো থেকে একামতে দিন সেটা মুছে দিয়েছে, অর্থাৎ ইসলামকে যে রাজনৈতিক কার্ড সেটা সেই মানে রাজনীতি এখন বন্ধ, কাজে লাগছে না। এখন তারা জুলাই সনদকে আপনার বাস্তবায়ন করতে না দিয়ে জুলাই সনদের কথা বলে বলে আপনার রাজনৈতিক অঙ্গনে একটা মাইলেজ দেওয়া, এইটা তাদের এখন রাজনৈতিক এইটাই আমাদের জনগণের কাছে বক্তব্য যে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যে কমিটি করার কথা বলেছে সেই কমিটিতে আপনার নাম দিন, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে বুঝতে পারছি। এখন আসলে ওই কমিটিতে নাম দেয়া না দেয়াতে গিয়েই আসলে সবকিছু আটকে আছে। একটু জুবাইর বাবু কিছু জানতে চাইবেন আপনি? আমি জাস্ট একটা পয়েন্ট জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে এই যে জুলাই সনদ নিয়ে যেটা বারবার বলা হচ্ছে যে বিএনপি জুলাই সনদ মানতে চাচ্ছে না বা বিএনপি চায় না, তাহলে এটা কি আপনি কি মনে করেন এটা কি ওনাদের রাজনৈতিক কৌশল, না এটা আসলে যেহেতু আপনি বলেছেন যে এখন পর্যন্ত তারা তাদের সদস্য দিচ্ছে না, মানে যে 6 সদস্য দেওয়ার কথা ছিল, 4টি পয়েন্টের বেইজে তারা আসলে জুলাই সনদটা চায়, তাহলে এই যে ওনাদের বারবার একটি কথা ওনারা কিন্তু যেটা হচ্ছে বিভিন্ন জনসমাবেশে বিভিন্ন জায়গায় কিন্তু একটি কথা বলেন যে বিএনপি চায় না,
তাহলে ওনাদের এই কথাটার সাথে এটা সাংঘর্ষিক কিনা, নাকি এটা শুধুমাত্র একটা জাস্ট রাজনৈতিক কথা? এটা যে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড, ওরা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে এটা যে জুলাই সনদ বিএনপি মানতে চাচ্ছে না, কিন্তু দেখেন যে বিএনপি ইজ টু মাচ কর্ডিয়াল টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। আমরা সবার আগে সাইন করলাম, আমরা ডেপুটি স্পিকার দিতে চাইলাম যেটা জুলাই সনদে লেখা আছে, কিন্তু এখন যে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য এই 85টা পয়েন্ট এটা সংসদে রিচুয়ালস হলো একটা কমিটি করা, সেই কমিটিতে নাম দিবে না। এবং কারণ হলো যে গণভোটের আদেশ, হ্যাঁ গণভোটের আদেশটা কি, যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি সে বাস্তবায়ন করার জন্য নাম দিন, একটা কমিটি করেন। আমরা যদি এককভাবে বাস্তবায়ন করি সংসদে, তাহলে তো আপনাদের প্রশ্ন থেকে যাবে। সবাই মিলে আপনার অর্ডিন্যান্স গুলো যখন আমরা আইন আকারে আনি তখন তো আপনি নাম দিয়েছেন, এখন কেন নাম দিবেন না? এটা আওয়ামী লীগ যেভাবে চেতনাকে ফেরি করতো, এখন জুলাই সনদকে ফেরি করার জন্য আচ্ছা, আমি আপনার বক্তব্য স্পষ্ট এবং বোধ করি মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এটাও আপনি শুনেছেন। আমি এর বিপরীতে আপনার বক্তব্য তো নেব, তবে তার আগে একটা বিষয় একটু বিভ্রান্তি বলুন, একটু কাটাবেন কিনা। অনেকে প্রশ্নটা করছেন যে বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমান যত সহজে আসলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে এরকম বৈঠক করতে পেরেছে, জামাতের 11 দলীয় ঐক্য এটা পারবে কিনা? কারণ এই প্রশ্নটা এই অর্থে যে এখনই 11 দলীয় ঐক্যের মধ্যে এক ধরনের অসন্তোষ আমরা টের পাচ্ছি। যদি স্পেসিফিক্যালি বলি যে খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বাধীন তারা 11 দলের অতিমাত্রায় জামাতের যে ভূমিকা তাতে নিয়ে নাখোশ। এটা শোনা যাচ্ছে যে স্থানীয় নির্বাচন নিয়ে একলা চলো নীতিতে জামাতের অবস্থানকেও হেফাজত ভালো মতো নিচ্ছে না, এবং কাউমি ধারা দলগুলোর ওপর হেফাজতের একটা চাপ রয়েছে তারা যেন 11 দল ঐক্য থেকে বেরিয়ে যায়। সবচেয়ে বড় কথা যেটা শঙ্কা তৈরি করছে সেটা হচ্ছে জামাতকে কাউমি মাদ্রাসা বিরোধী হিসেবে দেখা হচ্ছে। 11 দলের ঐক্যটা আসলে এখন কেমন আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ এবং 71 টিভির 71 জার্নালের দর্শক বৃন্দ। দেখুন, 11 দলের ঐক্য কেমন আছে এটা যদি একটু দেখতে চান, গত কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে 11 দলের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশগুলোতে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে সরাসরি অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন। মোমেন শাহী যে মহাসমাবেশ হয়েছে সেখানে মামুনুল হক প্রধান অতিথি ছিলেন। রংপুরে যে দলের সমাবেশ হয়েছে সেখানে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ। শনিবারে যে বরিশালে সমাবেশটা হলো, বিভাগীয় সমাবেশে, সেখানে খেলাফত আন্দোলন ছিল, সবাই ছিল, সবাই, ইচ এন্ড এভরি পার্ট অফ 11 দল, 11 দলের সকল পার্টে প্রতিনিধিরা সেখানে ছিল, একজনও মানে কোথাও অনুপস্থিত ছিল না। এই বিভ্রান্তিগুলো সবসময় ছড়ানোর চেষ্টা করা হয় বিভাজন তৈরির জন্য। এই বিভ্রান্তিগুলো কখনো আসলে কার্যকর হয় না। হ্যাঁ, একটা প্রসঙ্গ আপনি যেটা বলেছেন যে হেফাজতের নেতৃত্বে 7 দলকে একসাথে করার চেষ্টা করা হচ্ছে, এইটা তারা ওইখানেই বলেছে যে এটা কোনো রাজনৈতিক জোট নয়, এটা কওমি ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে সবসময় সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে হেফাজতের যিনি আমির তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং সেখানে প্রথম আলো মামুনুল হক সাহেবকে সরাসরি প্রশ্ন করেছিলেন, তারা আপনারা আলাদা রাজনৈতিক জোট করতে যাচ্ছেন কিনা, জামাতকে বাদ দিতে চাচ্ছেন কিনা, স্পষ্ট বলেছেন যে এরকম কোন সিদ্ধান্ত, চিন্তা, আলোচনা কোনোটাই হয়নি। সুতরাং এটা নিয়ে এরকম নতুন গুঞ্জন ছড়ানোর কোনো বিষয় আসলে যৌক্তিক আছে বলে আমি মনে করছি। আরেকটা মানে প্রায় সব গণমাধ্যমেই এটা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে, সাংবাদিকরা তাদের সোর্স ব্যবহার করেছে। 11 দলীয় জোটের মধ্যে থেকে নেতারা সেখানে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য নিয়ে প্রতিবেদন হয়েছে। সেখানে বলা হচ্ছে জামাত দক্ষিণ সিটিতে গণ অভ্যুত্থানের আরেক ছাত্র নেতা আবু সাদিক কায়েমকে প্রার্থী করবে, এই সিদ্ধান্ত জামাত এককভাবে নেওয়ার কারণে 11 দলের অন্যান্য শরিক যারা আছেন তাদের কেউ কেউ নাখোশ। হতেই পারে, এটাতে নাখোশ হলে 11 দলের জোটের মধ্যে অসন্তুষ্ট রয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। কোন ব্যক্তি তার নাখোশের বহিঃপ্রকাশ মিডিয়াতে প্রকাশ করতে পারে, এটাতে 11 দলের অসন্তোষের কোনো বিষয় না। 11 দলের শরিকদের মধ্যে 11 জন প্রার্থী এই সিটি কর্পোরেশনে প্রার্থী হতে পারে, যখন চূড়ান্ত হবে তখন বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে।
বুঝতে এর আগে পারছি। তো আমার এটা সঙ্গে বললাম। এই মুহূর্তে সদস্য সচিব টেলিভিশন এডিটর্স কাউন্সিলের জুবাইর বাবু আছেন, তিনি হয়তো আপনার কাছে কিছু জি, জানতে আমি চাইতে পারেন। আমি জি। জাস্ট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে 11 দলীয় জোটটা তো আপনারা আসলে বেসিক্যালি নির্বাচনী একটা জোট হিসেবে আপনারা আত্মপ্রকাশ করেছিলেন। এখন এই জোটটাকে নির্বাচনী জোট ছাড়াও আপনারা কি রাজনৈতিক জোট করবেন কিনা, এটি একটি প্রশ্ন। কারণ এখানে আপনাদের ভিতরে কিন্তু আকীদায় কিন্তু একটা বড় ধরনের পার্থক্য রয়েছে, পার্থক্য আছে। হেফাজতের সাথে, আপনাদের সাথে, এবং সমমনা যে ইসলামিক দলগুলো আছে প্রত্যেকের সাথে কিন্তু, ইভেন চরমুনাই, এবং আমরা চরমুনাইকে কিন্তু একসময় আপনাদেরকে নানান ধরনের কথা বলতে আমরা শুনেছি। তাহলে এখন এই মানে এইরকম এত আকীদা প্রবলেম থাকা সত্ত্বেও আপনারা আসলে রাজনৈতিক জোট আপনারা করবেন কিনা? আকীদা সম্পর্কে আলোচনা করার উপযুক্ত ব্যক্তি আমি মনে করছি না এখানে যারা আছে তারা। আকীদা আমি নিজেও মনে করছি না যে আমি উপযুক্ত। আর আকীদার জায়গা থেকে যে দলগুলো মুসলিম হিসেবে ব্যক্তি পরিচয় দান করে, কার মধ্যে না, এখানে কোনো কিন্তু ধরনের এই বৈপরীত্য আকীদার নাই। কথাটা কিন্তু তারাই আকীদার বলেছেন, ভিত্তিটা কোনোভাবে মানে বৈপরীত্য যারা এই তৈরি কথাগুলো করে না। বলেছেন, আমি সরি একটু আপনাকে একটু করে দিই, এই আকীদা শব্দটা কিন্তু তারাই বলেছেন যে তাদের সাথে আকীদায় সমস্যা রয়েছে আপনার জামাতে ইসলামের। তো সুতরাং এটা তো তাদের মুখে, যারা আলেম ওলামা যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছেন আপনাদের ছাড়া, তারাই কিন্তু এই ধরনের কথাগুলো বলেছে। একটা লাইন ছিল এরকম যে এখানে দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজত, জামাতের অনুসরণ করা মওদুদিবাদদের ঘুর বিরোধী, এরকম একটা কথা। মানে এখানে তো হ্যাঁ, এটা একই। জি। আপনাদের অবগতির জন্য বলবো, নিশ্চয়ই আপনারা জানেন যে হেফাজত 11 দলে নাই। হেফাজত কোন রাজনৈতিক দল নয়। আচ্ছা। হেফাজত এই রাজনৈতিক জোট কোন অবস্থায় যাচ্ছে সেখানে ডিসিশন মেকিং কোনো আচ্ছা। মানে ইস্যু নয়। সুতরাং হেফাজতকে এখানে টেনে আনার কোনো যৌক্তিকতা নাই। বুঝতে পারছি। সালাউদ্দিন আইয়ুবী বরাবরই স্পষ্ট করে কথা বলেন এবং যে কোনো প্রশ্নের উত্তর উনি স্বতঃস্ফূর্তভাবে দেন, যে কারণে আসলে সেই সুযোগটা দেওয়া। সালাউদ্দিন আইয়ুবী, মাননীয় সংসদ সদস্য, আরেকটা বিষয় আপনি যদি একটু স্পষ্ট করেন, জামাত ইসলামী এখন জুলাইকে ফেরি করছে এবং তারা আসলে সহজ সমাধানটাকে জটিল করছে, যে কারণে আসলে কোনো একটা রহস্যজনক কারণে তারা সংবিধান সংশোধন কমিটিতে তাদের কোনো প্রার্থী দেয় নাই, ঢোকে নাই। যদি আসলে একটু ব্যাখ্যা দিতেন, যেটা কি আমাদের আরেকজন অতিথি আজিজুল বারী হেলাল বলছিলেন। জি। জি, আমি হেলাল ভাইয়ের আলোচনা দিয়ে শুরু করি। হেলাল ভাই বলছিলেন যে গত 17 বছর এই প্রেক্ষাপট তৈরি হয়েছে জুলাইয়ের, এবং সেই 17 বছরের মানে আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে হলো 2023 সালে 31 দফার মধ্য দিয়ে। জি। 31 দফার প্রথম দফা যেটা, সেটাতে বলা আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন হবে। এই ব্যাখ্যা জুবাইর বাবুই দিয়েছেন কিছুদিন আগে। They have জি। used the term, এটা হলো সংস্কার। আমি শেষ করি, I হ্যাঁ। have to finish. হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি। আমি শেষ করি। জি। তো সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, 1 নম্বরে তারা বলেছে। 6 নম্বরে তারা বলেছে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। 11 নম্বরে তারা বলেছে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে। এখন সংবিধানের এই মানে পরিবর্তনের স্বার্থে যে আলোচনাগুলো হচ্ছে, কোথাও বিএনপির যিনি নীতি নির্ধারণী হিসেবে সংসদে কথা বলে থাকেন প্রধানমন্ত্রীর উপরে, স্বরাষ্ট্রমন্ত্রী যাকে সংবিধান সংশোধন কমিটির সভাপতি করা হয়েছে, তিনি একাধিকবার স্পষ্ট করে বলেছেন আমরা সংবিধান সংস্কার চাই না, সংবিধান সংশোধন চাই। আইনমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কার সম্ভব নয়, সংবিধান সংশোধন করতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো 31 দফা কিসের ভিত্তিতে প্রণীত হলো? জি। প্রথমেই সংস্কারের কথা কেন বলা হলো? 6 জি। নম্বরে কেন বলা হলো সংস্কারের কথা? জি। 11 নম্বরে কেন বলা হলো সংস্কারের কথা? এখন সেই সংস্কার থেকে তারা কেন সরে আসছে? এই প্রশ্ন এই প্রশ্ন উত্তরটা আগে নিয়ে নিই। এই প্রশ্ন উত্তরটা আগে নিয়ে নিই। সালাউদ্দিন আইয়ুবী, নেই, অবৈধ বলা হচ্ছে। একটু শেষ করি। 1 মিনিট সময় একবার দিতে হবে। এটার জন্য আচ্ছা, 5 মিনিট শেষ করুন, সময় জি। দিয়েছেন প্রশ্ন করার জন্য। 1 মিনিট জন্য উত্তরের জন্য না দেন তাহলে কিভাবে হবে? না না, আপনি গণভোটকে প্রশ্নগুলো অবৈধ করেছেন তো বলা ভাবলাম যে হচ্ছে। সেই এই প্রশ্ন গণভোটের উত্তরগুলো খুঁজে পক্ষে আসি। ঠিক আছে, বলুন। প্রধানমন্ত্রী ভোট জি। চেয়েছেন, সব মন্ত্রীরা ভোট চেয়েছেন, এমপিরা ভোট চেয়েছেন। এখন বলছেন যে এই গণভোট বৈধ নয়। আগে বলছেন এটাতে ভোট দেন, এখন বলছেন বৈধ নয়। আগে বলছেন সংস্কার করবেন, এখন বলছেন সংস্কার সম্ভব নয়। তাহলে আপনারা জাতির সাথে প্রতারণা করছেন, আপনারা যথাযথ জায়গায় নেই। সুতরাং আপনাদের সাথে জনগণ থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেক অনেক বড় স্টেটমেন্ট। আমি যদি জুবাইর হেলাল, বোধ করে আপনি সবটাই শুনেছেন, একটু বলবেন আসলে জনগণের সাথে বিএনপি প্রতারণা করছে এমন একটা অভিযোগ। আনমিউট করে দিতে হবে। সালাউদ্দিন আইয়ুবী আপনার সেই যোদ্ধা গাজী সালাউদ্দিনের মতোই বক্তব্য দিয়ে গেলেন, পলিটিক্যাল ডেমাগগ।
এখন আমার বক্তব্য হলো যে সংবিধান সংস্কার কমিশন আর এই বর্তমান যে কনসেনসাস মানে বিগত যে কনসেনসাস কমিটি যে সংবিধান সংশোধনের কথা বা সংস্কারের কথা বলেছে, দুটা জিনিস এক না। কমিশন আপনার যে কোনো জিনিসে গঠন হতে পারে, সেই কমিশন যদি কোনো আইন করে সেটাও কিন্তু সংসদে আলোচনার মাধ্যমে আমরা বিল আকারে তুলি। কমিশন এটা আলাদা জিনিস। আমাদের অনেকগুলো কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, আপনার কর কমিশন আছে, শিক্ষা কমিশন আছে, পিএসসি আছে, অনেকগুলো কমিশন আছে আমাদের। কমিশন আপনার সংবিধান সংস্কার কমিশন ইটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমাদের এইখানে যে ঐক্যমত কমিশন মানে ঐক্যমত যেটা কনসেনসাস কমিটি যেটা বলেছে যে সংবিধান আপনার সংশোধন করতে হবে, তারা বলছে সংস্কার করতে হবে। সংস্কারের মানে কি আপনার আমূল পরিবর্তন, র্যাডিক্যালি চেঞ্জ, সেই ডক্টর ইউনূসের মধ্যে রিসেট বাটনের চাপ, এটাকে আপনি সংস্কার বলছেন? নাকি সংবিধানের বিভিন্ন ধারা উপধারাকে সংশোধন করলে সেটা একটা সংস্কার? একটা মানে আপনার বিদ্যমান যে সংবিধান আছে, এই যে 15th অ্যামেন্ডমেন্টের পরে যে সংবিধান আছে, সেই সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আইন কানুন চেঞ্জ করলে আপনার একটা সংস্কার হলো। এখন তাদের কোন সংস্কার চাচ্ছে? আমরা চাচ্ছি যে সংবিধান ঐক্যমত কমিশন যে 85টা দফা আমাদের দিয়েছে, সেই দফাগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধানের যে সমস্ত দফা উপদফা আর্টিকেল বা সাব আর্টিকেলকে অ্যামেন্ডস করা দরকার, আমরা সেইটাই রাজি আছি। এবং এটাই আমাদের জাতির সামনে কমিটমেন্ট ছিল। এখন আপনি এর মধ্যে নিয়ে আসছেন আরো অন্যান্য ইস্যু, সারাদিন আইবি বললো, যেগুলো আর আপনার এই সংবিধান জুলাই সনদ বাস্তবায়নের সাথে রেলিভেন্ট না। উনি বলছেন যে জাতি নাকি আমাদের সাথে থাকবে না। জাতি যদি আমাদের সাথে নাই থাকতো তাই তো আমরা এই যে আপনার 216টা সিট পেতাম না। আর আপনাদের হাতে তো মানুষ তাহলে হারিকেন ধরিয়ে দিত না, 75টা সিট ধরিয়ে দিয়েছে আপনাদের, আর বাদ বাকি সব সিট বিএনপি কে দিয়েছে। তো জাতি আমাদের সাথে রয়েছে, জাতি আমাদের সাথে রয়েছে। এখন এই আমাদের বক্তব্য হলো যে সংবিধান সংস্কার করতে হলে আপনার যে সমস্ত দফা উপদফাকে সংশোধন করা দরকার সেটা করলেই তো হচ্ছে। আপনি তা না করে বলছেন কি সংস্কার পরিষদ করতে হবে। পরিষদ আর কমিশন কিন্তু এক জিনিস না, এটা কিন্তু সাউদি আরবি বুঝতে হবে। কমিশন একটা ডিফারেন্ট জিনিস, আর পরিষদ হলো আমাদের এই যে সংবিধান সংস্কার করার জন্য ঐক্যমত কমিশন যে প্রেসক্রিপশন দিয়েছে সেটা বাস্তবায়ন করবার জন্য আপনার সংসদে আপনারা যেমন ওই যে আপনারা অর্ডিন্যান্স গুলো বা আপনার বাস্তবায়ন করবার জন্য আপনারা কমিটিতে নাম দিয়েছিলেন। এটা একেবারে বেসিক জিনিস যে পরিষদ কমিশন এক না, কিন্তু মুশকিল হচ্ছে নানামুখী বিষয়ে এমন মানে বৈরিতা তৈরি হচ্ছে, মতের অমিল তৈরি হচ্ছে, সংস্কার আর সংশোধনে গিয়ে এমন ভাবে আটকে আছে রাজনৈতিক দলগুলো যেখান থেকে আমরা একসাথে পথ চলা। একটু বলি দেখেন, আপনি একটু বলি দেখেন, এই যে আলোচনাগুলো আনা হচ্ছে, আমি যে মনে করি যে আমি প্রথমেই বলেছি যে আমাদের বিরোধী বন্ধুদের যে ধর্মীয় যে কার্ড, এই কার্ডটা যখন অকেজ হয়ে পড়েছে, এখন আওয়ামী লীগের স্টাইলে আপনার যেভাবে মুক্তিযোদ্ধার চেতনাকে ব্যবহার করতো, একইভাবে জুলাই সনদকে বাস্তবায়ন না করে আনসার্টেনিটির মধ্যে রেখে দিয়ে এইটাকে রাজনৈতিক ট্রাম্প কার্ড ব্যবহার করে রাজনৈতিক মাঠকে গরম রাখতে চায়। তাই ইনশাআল্লাহ আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, আমরা সবাই 17 বছর ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের মধ্যে এখন এই সংস্কার এবং সংশোধন দুটি শব্দ নিয়ে যে শব্দের খেলা, রাজনৈতিক খেলা শুরু হয়েছে, এটা সমাধান ইনশাল্লাহ হবে। কারণ আপনি দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান তিনি আজকে আমাদের বিরোধী আমরা যারা একসাথে পথ তুলেছিলাম তাদের সবার সাথে বৈঠক করেছেন। এবং এখানে বলে রাখি যিনি বৈঠকে ছিলেন তিনি এখন ওই বৈঠকে যিনি ছিলেন তাদের মধ্যে একজন হাসান মামুন, তিনি এখানে আমার সঙ্গে আছেন, তার কাছ থেকে একটু জানবো। হাসান মামুন, আমি আপনার কাছে আসবো, তার আগে সবশেষ যদি জুবাইর বাবু আপনি এই ইস্যুতে কাউকে কোনো না, আমি প্রশ্ন করি না, আমি বরং একটু সম্পর্ক একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, এই যে পুরো অভ্যুত্থানটা, গণ অভ্যুত্থানটি হয়েছে, সেটা কিন্তু গণ অভ্যুত্থানের পরে কিন্তু যা হয়েছে সবগুলোই কিন্তু এই সংবিধান মেনে হয়েছে। আচ্ছা, অর্থাৎ এই আপনারা যারা মানে তৎকালীন সময়ে যারা আমাদের এই সংস্কার কমিশন থেকে আরম্ভ করে এই যে 85টা যে পয়েন্ট তারা বের করলেন, তারা যা করেছেন প্রতিটা কিন্তু এই সংবিধানের অধীনে কাজটি করেছেন। তা এখন ঘটনা হচ্ছে যে যেটি হেলাল ভাই যেটি বলেছেন এটা যথার্থ বলেছেন, যে
আপনি যদি সংস্কারটা করতে চান তাহলে তো সেটার সাথে সাংঘর্ষিক যে আমাদের সংবিধানের যেসব বিষয়গুলো সাংবিধানিক মানে সংবিধানের যে সাংঘর্ষিক যেগুলো, তো সেটা তো আগে আপনাকে চেঞ্জ করতে হবে, তারপরে আপনি হচ্ছে 85টা পয়েন্টে যে আপনি সেই জিনিসটাকে ইনক্লুড করবেন। তো সংস্কারের একটা প্রক্রিয়া আছে। আপনি দেখেন 150 দিনের ভিতরে উনি বলেছেন যে বিএনপি মানে জনগণ বিএনপিকে পছন্দ করছে না বা এরকম একটি মন্তব্য করেছেন, বিএনপিকে চায় না। তো এত 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 দ্রুত বুঝে গেলেন। তো জনগণ বিএনপিকে চায় কি চায় না, জনগণ যেটি চেয়েছিল বিএনপি সেটি করেছে কি করে নাই, সেটার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা যদি তাদেরকে সময় না দিই এবং একটি নির্দিষ্ট সময়, আপনি জানেন 5 বছরের জন্য আসছে, মানে 4 না মাস অফকোর্স 5 বছরের জন্য সময় আসছে, 5 বছর আমরা দেখবো, 5 বছরের পরে তারপর আমরা জনগণ সিদ্ধান্ত নেব যে ইয়েস বিএনপি এই কাজগুলো করার কথা তারা করে নাই, সুতরাং তাদেরকে আমরা ভোট দেবো। একদম। আমি একটু হাসান আল মামুন আপনার কাছে আসি এবং আজকে ইনফ্যাক্ট যে দিনটা আমরা ফিরে এলাম, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, বৈঠকে আসলে কি ঘটেছিল, কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শরিক দলগুলোকে, এবং আমরা দেখলাম যে সৌহার্দ্যপূর্ণ বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তার মাঝখানে একটা শিরোনামে গণমাধ্যমে দেখলাম যে 5 আগস্টের পর ফ্যাসিবাদ বিলুপ্ত হয়েছে বটে, কিন্তু গুপ্ত বাহিনী বেরিয়ে এসছে। গুপ্ত বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যটা আসলে কি ছিল একটু বলবেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। 2022 সালে আসলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রায় 34টি রাজনৈতিক দল, বিএনপি যে 31 দফা ছিল, আমাদের গণ অধিকার পরিষদের 21 দফা ছিল, এইগুলো সম্মিলিত ভাবে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম যে এই 31 দফার আলোকেই বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে আছি। এবং বিএনপির একটি কমিটমেন্ট ছিল যে আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে জাতীয় সরকারের রূপরেখা হবে এবং সেই রূপরেখায় এই অংশীজন যারা আছে, অর্থাৎ আমরা যুগপৎ আন্দোলনের অংশীজন যারা ছিলাম তাদেরকে সেখানে মূল্যায়ন করা হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে সবেমাত্র 5 মাস হয়েছে আমরা একটি সরকার এই মুহূর্তে অবস্থান করছি। পাশাপাশি এখন পর্যন্ত প্রশাসনিক যে সেটআপ, এটি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় নাই। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী গুপ্ত যে শব্দটি সেটি উনি বলেছেন যে সেখানে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু গুপ্ত এবং যারা বর্তমানে গুপ্ত হিসেবে পরিচিত সারা বাংলাদেশের মানুষের কাছে, তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় গুপ্ত হিসেবে আছে, যে কারণে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে, রাষ্ট্রের যে গতিশীলতা আছে, রাষ্ট্রের যে কাজ আছে, প্রশাসনিক যে কাজগুলো আছে, এই কাজগুলো ভালোভাবে আসলে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, এখানে একটু স্পষ্ট করলেন বর্তমানে রাজনীতিতে যারা গুপ্ত হিসেবে আছে, কারা গুপ্ত হিসেবে আছে? কারণ গুপ্ত শব্দটা বলা হচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যেই গুপ্ত কেউ না কেউ লুকিয়ে থাকছে। তো আমরা আসলে গুপ্ত হিসেবে কাদেরকে মিন করব? এই কথাটি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে উনি বলেছিলেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একজন তৎকালীন উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছিল। তখন সেই উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারে, এই সরকারে 60 থেকে 70% জামাতে ইসলামের গুপ্ত লোকজন হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় সেটআপ দেওয়া হয়েছিল। সেই কথার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সরকারের 60% জামাতে ইসলামের লোকজন। এটা কাদের পরিসংখ্যান? 60%? এই শতাংশ কিভাবে? এটা একজন উপদেষ্টার পরিসংখ্যান। এটা একজন উপদেষ্টার পরিসংখ্যান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন হেভিওয়েট উপদেষ্টা ছিলেন। তার নাম বলেন নাই মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু স্পেসিফিক ভাবে উনি বলেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের এই 60% হচ্ছে গুপ্ত হিসেবে ছিল এবং এরা বর্তমানে হচ্ছে প্রশাসনে এখন পর্যন্ত রয়ে গেছে, যার কারণে প্রশাসনিক যে সিস্টেম, প্রশাসনিক যে কাজগুলো আছে সেগুলো এখন পর্যন্ত বিএনপি সরকার সেটআপ দিতে পারে নাই। যার কারণে সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে দেশের মানুষ, তারপর হচ্ছে প্রশাসনিক কাঠামো তৈরি করা, তারপর যুগপৎ আন্দোলনের অংশীদার আমরা যারা আছি আমাদেরকে নিয়ে বসে উনি যে যাদেরকে যে জায়গায় মূল্যায়ন করা যায়, উনি আমি একটা কথা বলি, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা। আমরা আমি এই কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম 18 সালে, আমার নেতৃত্বে আন্দোলন হয়েছে 18 সালে। সুতরাং আমার এক্সপেকটেশনের জায়গা আছে বা আরো অনেকেরই আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড যে সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কখনো এই কথাটি বলেন না যে আসলে আমি আপনাদেরকে মূল্যায়ন করতে চাই না বা আপনাদেরকে এই জায়গায় বসাইতে চাই না। উনি একটি কথা বলেছেন যে আপনাদের সাথে বসে আপনাদের পরামর্শ নিয়ে আমরা কে কোথায় কাকে কিভাবে বসিয়ে রাষ্ট্রের জন্য কাজ করা যায়, দেশের মানুষের জন্য কাজ করা যায়, আমরা সেটি আগামী দিনে করব এবং আমাদের
যুগপৎ আন্দোলনের যে সম্পর্ক আমাদের ছিল দীর্ঘদিনের, আমরা সেটি দীর্ঘদিন পর্যন্ত কন্টিনিউ করব। এখানে যুগপৎ আন্দোলনের যারা সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে কিন্তু আসলে আর কোনো বক্তব্য থাকে না। একদম স্পষ্ট করে বলেছেন। আমি নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো। সালাউদ্দিন আইয়ুবী অনেক কিছু বিষয় জানতে চাওয়ার আছে, তার ভিতরে একটা বিষয় একটু স্পষ্ট করবেন। অনেকেই এটা বলতেন ইন্টার্ম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জামাতে ইসলামের প্রভাবটা সবচাইতে বেশি ছিল, যে কারণে আসলে যেই নাম প্রকাশ না করে যে উপদেষ্টা কথা বলছিলেন সেই প্রশাসনে 60% জামাতের কিংবা জামাতের মতাদর্শে যারা আছেন তারা কোনো না কোনোভাবে জড়িত। আপনার মনে হয় কিনা যদি তারা জড়িত থাকে, তাদেরকে আসলে এখন পর্যন্ত আপনি মনে করেন কিনা তারা জড়িত আছে কিনা? গুপ্ত বলতে যা বোঝাচ্ছে সেই জায়গা থেকে জামাতে ইসলামী কখনো কি দেখেছে তাদের মধ্যেই আসলে গুপ্ত আছে কিনা? কারণ যারা গুপ্ত তারা তো সব রাজনীতির মধ্যেই ঘাপটি বেড়ে থাকবে। জি, এই যে বলা হচ্ছে কোন এক উপদেষ্টা, এটা একটা গুপ্ত বক্তব্য, বুঝছেন? জি, এই যে আমি সালাউদ্দিন ভাইকে আমি সেই স্পেসিফিকভাবে এগুলো একটা গুপ্ত টান, এগুলা হলো মানে আমি সালাউদ্দিন আইয়ুবী ভাই স্বচ্ছ করে স্পষ্ট করে বলা না হয়। সালাউদ্দিন আইয়ুবী ভাই, হ্যাঁ, আই নো ইউ, আমি অনেক ভালো করে চিনি আপনাকে, সো বি প্লিজ কিপ সাইলেন্ট। আমি বলছি যে গুপ্ত আসলে ওই সময় কারা ছিল, কোন অবস্থায় ছিল, অন্তর্বর্তী সরকারে কারা ছিল, এটার জন্য দু একটা উদাহরণ দেই, ইউল বি ক্লিয়ার। আই থিঙ্ক ডক্টর খলিলুর রহমান, বর্তমান পররাষ্ট্র মন্ত্রী, জি, তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। জি, তিনি উপদেষ্টা থেকে সরাসরি গুপ্ত প্রোডাক্ট হিসেবে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। বর্তমান আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ছিলেন, প্রধান আইন কর্মকর্তা ছিলেন, সেখান জি। থেকে গুপ্ত প্রতিনিধি হিসেবে সরাসরি বর্তমান সরকারের আইনমন্ত্রী হয়েছে। এরকম আপনাকে সুযোগ দিলে তালিকা ধরে একটা একটা করে রাত পার করে দিতে পারবো। তো ওই হিস্ট্রি চিন্তা করতে পারবেন না কতদূর। এই বক্তব্যগুলো একেবারেই আমি বলবো অবান্তর, এই চিন্তাগুলোই অবান্তর। যিনি যোগ্য, তিনি জামাত হতে পারে, তিনি বিএনপি হতে পারে, তিনি তার যোগ্যতার ভিত্তিতে সেই জায়গায় ছিলেন কিনা, দ্যাটস ইজ দ্য কোশ্চেন। আপনি যদি দলীয় বিবেচনা করে তাকে সেখান থেকে বঞ্চিত করেন, আমি মনে করি সবচেয়ে বড় অপরাধ আপনি করছেন। এন্ড নাথিং উইল রিমেইন আনপানিশড। এই চিন্তা যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, আমরা তো চাচ্ছিলাম সেই সংস্কার, যে কোনো একজন আমলাকে চিন্তা করার ক্ষেত্রে এই ধরনের দলীয় চিন্তা, ট্যাগিং শব্দগুলো আর ব্যবহৃত হবে না, তাদেরকে বিবেচনায় নেওয়া হবে না। এটা স্পষ্ট বার্তা দিচ্ছে প্রধানমন্ত্রী যে এখান থেকে যদি মনে করেন কেউ জামাতের মতাদর্শ হতে পারে, কিন্তু যোগ্যতা থাকলেও তিনি আর থাকছেন না, তিনি এই পদে থাকছেন না। এবং এই ঘটনা ঘটেছে শত শত যারা আওয়ামী লীগের আমি শেষ করি please। হ্যাঁ, হাসান মামুন আমি আসবো, আপনি একটু মাথায় রাখুন। হাসান মামুন আমি আসবো আপনার কাছে। হাসান মামুন আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো প্লিজ, আমি আপনার কাছে আসবো। আমি একটু শুনে নিই, সালাউদ্দিন আইয়ুবী শেষ করে নিই। জি, মামুন ভাই ভুলে গেছেন, ওই টক শো নাই, একজন আরেকজনের উপর গায়ে পড়বেন, থামিয়ে দিবেন, টেবিল থাপড়ে দিবেন, ওই টক শো হয় না। সালাউদ্দিন ভাই, আপনার অনুমতি নিচ্ছি, আপনার অনুমতি নিচ্ছি। আমি অনুমতি নিয়ে 10 সেকেন্ড বলতে চাই, একটা ওয়ার্ড, আমাকে একটা ওয়ার্ড বলতে দেন। ভিতরে ঢুকে জিজ্ঞেস করেন যে আসবো কিনা। না না, আমি আপনাকে বললাম যে আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করার পর এক নোটিশে বাংলাদেশের ইতিহাসে সচিবালয় থেকে 14 জন সচিবকে সরানো হলো। কেন? এই সচিবরা কারা ছিলেন? একই নোটিশে 14 জন সচিবকে সরানো হয়েছে। এই সচিবরা কারা ছিলেন? আমি শেষ করছি, সেটা হলো আসলে বাংলাদেশের এই সংস্কারটাই দরকার ছিল, যে সচিবকে থাকবে না থাকবে এটা প্রধানমন্ত্রী ঠিক করবে না। প্রধানমন্ত্রীর এই নিজেদের দলীয় মিটিং এ এটা নিয়ে কোনো আলোচনা হইতে পারবে না। এইটাই হবে বাংলাদেশের সংস্কারের প্রধান শর্ত। এখানে ঠিক হয় কোন সচিব কোথায় ট্রান্সফার হবে, কে পদোন্নতি হবে, কে বঞ্চিত হবে। বুঝতে পারছি। আমি সালাউদ্দিন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সালাউদ্দিন আমি একটু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আমি সালাউদ্দিন সাহেব আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি, যখন গুপ্ত শব্দটি বলা হয়,
হ্যাঁ, এটা কিন্তু গুপ্ত রাজবংশের কথা বলা হচ্ছে না। তো আমরা স্পেসিফিকলি বুঝতে পারি যে কিছু একটা দলের, অবভিয়াসলি আপনি যে দলটি করেন জামাত ইসলাম, বাংলাদেশের একমাত্র দল জামাত ইসলাম যেটা হচ্ছে গুপ্ত, সেখানে নাই, গুপ্তহীন একটা দল, এটা আমি মানি। এখন ব্যাপার হচ্ছে গুপ্তের কথাটা বললেই আপনারা সবসময় খুব রাগান্বিত হয়ে যান কেন, খুব ক্ষেপে যান, আমি দেখেছি প্রায় সবার সাথে গুপ্ত কথা। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি কি উত্তর দিতে পারবো না? জি বলেন, হ্যাঁ, বলেন। যিনি উপস্থাপক তিনি তো আমাকে জি জি প্রশ্ন আমি করেছেন। সেটাই বলছি, আমি কি উত্তর দিব না? গুপ্ত প্রসঙ্গটা, গুপ্ত তো বলা হচ্ছে না সে জামাত, গুপ্ত তো বলা হচ্ছে না সে অন্য কোনো দল, কিংবা সে, আমি তো বলছি না জামাত, আমি তো গুপ্ত বলছি ডক্টর খলিলুর রহমানকে, আমি গুপ্ত বলছি বর্তমান আইনমন্ত্রীকে। আপনি এটা কেন নিচ্ছেন না? আপনি এরকম শুনেও কেন অন্ধ হয়ে আছেন? না, শুনছেন না সালাউদ্দিন কেন? নবী, আপনার মানে কানে এটা কেন ঢুকছে না? একটা বিষয় একটু বলি, মানে এটা কি আপনারা ট্যাগিং হিসেবে নেন কিনা? মানে গুপ্ত কিন্তু এটা কি জামাত আপনার ঢোকার মতো চিন্তার মধ্যে আসে না যে যিনি স্বয়ং উপদেষ্টা ছিলেন, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হলেন, এটাকে আপনাকে গুপ্ত কেন মনে কেন হচ্ছে না? একজন উপদেষ্টা তার জব চলে গেলে সে কি আরেকটা জব নিতে পারে না? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা না না, নাই কোথাও। আপনাকে একটা জিনিস বুঝতে হবে। not না a না single আপনি, example. না না You were- সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে উপদেষ্টার কথা বলছেন, হ্যাঁ, তিনি তখন একটা উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু কোনো দলের ছিলেন না, জি। এবং তিনি এখন বিএনপিকে তাকে মূল্যায়ন করেছে তার কাজে, তিনি কোনো এবং দলের ছিলেন না 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 বলে যে আপনি আপনি মনে আপনি করছেন, না না আমার এটাই হলো পয়েন্টটা symptom of বলছি, আমার পয়েন্টটা বলছি, উনি কিন্তু টেকনোকোটায় মন্ত্রী, উনি কিন্তু এমপি হয়ে মন্ত্রী হন নাই, তাইলে আপনি গুপ্ত বলতে পারতেন। আপনি যে টার্মসটি বলছেন, কারণ আপনি যে আমাদের কথাটি এত বলছেন, সুন্দর ব্যাখ্যা দিলেন, উনি একজন, এত সুন্দর ব্যাখ্যা পৃথিবীতে এই প্রথম আপনার কাছ থেকে পাইলাম। কেন? I am convinced- মানে এখানে কি আমি- ব্যাখ্যার কোনো যৌক্তিকতা নেই? এটা কি যৌক্তিক না? প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী ধরেন বানালো, আপনি একজন আর ডাক্তার, MP আমি উদাহরণ বানালো দিচ্ছি, কেন? এই জন্য তিনি না আর না যুক্ত না। না না আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একজন ডাক্তার, আপনি একটি হসপিটালে কাজ করতেন এবং সেখানে আপনার চাকরিটা শেষ হলো, তার পরবর্তীতে আপনি আরটি হাসপাতালে একজন ডাক্তার হিসেবে জয়েন করলেন, সমস্যাটা কোথায় আপনার? ডাক্তার হিসেবে তিনি জয়েন করেননি। না না, উনি তিনি আগে ছিলেন একজন প্রফেশনাল, তিনি তো সব চেঞ্জ করে এখন বিএনপি নেতা হিসেবে যুক্ত না না হয়েছেন। না, উনি তো বিএনপি নেতা, এই কথা বলে, উনি কিন্তু টেকনোকোটায় কিন্তু উনি মন্ত্রী হয়েছেন, আপনি এটা ভুল বলছেন, উনি কিন্তু এমপি হয়ে মন্ত্রী হননি, এমপি এইসব হয়ে যদি মন্ত্রী ভুলভাল হইতেন ব্যাখ্যা আপনি তো, দিবেন, এগুলো এইসব ভুলভাল ব্যাখ্যা দিবেন না, এগুলো আমরা যারা এইসব মানে এটা কি ভুল ব্যাখ্যা দিলাম, একটু যদি ব্যাখ্যা করতেন, আমি কি ভুল ব্যাখ্যাটা দিলাম, জায়গা থেকে আমি এগুলো প্রকাশিত কোন হয়। ভুল ব্যাখ্যা দিলাম? তিনি একজন এক্সপার্ট হিসাবে ওনাকে আচ্ছা, মনে করেছে এখানে- বর্তমান এখানে- সরকার তাকে বক্তব্য নেবেন। কিন্তু পড়ে না যে তিনি মন্ত্রী হয়েছেন বিএনপির, তিনি বিএনপির কেউ না। না না, এটা তো আপনার কথাটা আরেক আমি বোধহয় আরেক আপনাকে গুপ্ত কথাটাই বক্তব্য বুঝাইতে দিচ্ছিলাম। পারছি না। বিএনপি হচ্ছে বর্তমানে সরকার, ঠিক আছে, এটা সরকারি আপনি বুঝাইতে সরকার, পারছেন না, কারণ আপনি নিজে বুঝতেছেন না কি বলতেছেন। আমি বুঝেই বলছি কথাটা, উনি একজন এক্সপার্টিস হিসাবে না, আপনি এখানে বুঝলে টেকনোকোটায় কথা বলতেন না। উনি মন্ত্রী বিএনপির হয়েছেন, মন্ত্রী পরিষদের সমস্যাটা সদস্য, কোথায় আপনাদের? আর আপনি আচ্ছা, সালাউদ্দিন নবী, কেউ না। হ্যাঁ সালাউদ্দিন নবী, What is ridiculous বিষয়টা কি thinking? এরকম, মানে আপনি এরকম ধরছেন কিনা যে বিএনপি এবং সরকার এক, এটা কি সম্ভব? মানে সরকারি দল হতে পারে কিন্তু না না, সরকারের বিরুদ্ধে এক না। সরকারের তো অন্য দলেরও মন্ত্রী আছে। ও আছে তো, এখন হ্যাঁ, সেই হিসেবে এখন টেকনোক্র্যাট জুনায়েদ তো সাকি থাকে। মন্ত্রী, এখন জুনায়েদ সাহেব কি বিএনপি করে? আপনি যে কথাটি বললেন একটু আগে, তাহলে আপনি যুক্তিতে বলছেন আসেন। যারা টেকনিক্যাল মন্ত্রী হয়েছে, যারা টেকনিক্যাল মন্ত্রী হয়েছে তারা বিএনপির কেউ না, এটা বলতে যাচ্ছেন? আমি কথাটা আমি যেটা বলছি, উনি ওনাকে এক্সপার্টিস আমার হিসাবে প্রশ্ন দেন, যারা একজন technical মন্ত্রী এক্সপার্ট হয়েছে হিসাবে তারা বিএনপি BNP মনে কেউ না, করেছে এটা যে বিএনপির এটা তো- পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে চলো, ভালো হবে, সালাউদ্দিন ভাই, ভালো আপনি- সেই হিসেবে উনি আপনি- বিএনপি নিয়েছেন, এটা সরকার নিয়েছেন। পুরস্কার হিসেবে বিএনপি দিয়েছে। এটা মীর শাহ আলম মাননীয় মন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন যে কেন তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মীর শাহ আলম বলেছেন যে 12ই ফেব্রুয়ারি যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সেদিন লন্ডনে গিয়ে এই খলিল সাহেব ট্রফি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছিল। তার প্রতিদান হিসেবে এখন মাননীয় তাই। সংসদ সদস্য, আপনি যদি যে কোনো একজনের নাম এখানে নেন, আচ্ছা, না, না, আমার মনে হয় যে আপনার নামটা উড্ডু করা উচিত, জি। কারণ রেটরিক, এরকম রাজনৈতিক রেটরিক অনেক রকম কথা বলে, কিন্তু আপনি কি দায়িত্বশীল কোনো বিএনপির আপনার কাছে নেতৃত্ব, সবকিছু যে বিএনপির সব মহাসচিব স্বাভাবিক বলেছে, মনে হয়। কিংবা আপনার কাছে বিএনপির সবকিছু চেয়ারপারসন স্বাভাবিক হিসেবে মনে হয়, তারেক রহমান কিন্তু বলেছেন, মানে কিংবা আপনার প্রধানমন্ত্রী কাছে কেউ বলেছেন, কিছু বললেই জামাত মনে হয়, এটা তো আমার কাছে বুঝে মনে বুঝতে হয়। পারছি। আমি সবশেষ এই ডিবেটের মধ্যে সবশেষ একটা মন্তব্য একটু আজিজ বাড়ি হেলাল আপনার কাছ থেকে নিয়ে আলাপটা শেষ করি। মানে আমরা কি বুঝতে ভুল করছি? টেকনোক্র্যাট মন্ত্রী কি সবসময় সরকারের মানে রাজনীতির সাথে জড়িত থাকতে হবে কিনা সরকারি দলের? মানে তারা তো সরকারের আস্থাভাজন বা যদি এক্সট্রা অর্ডিনারি মেরিটোরিয়াস বা কোনো স্কিল থাকে, তাকে তো টেকনোক্র্যাট মন্ত্রী ক্যাটাগরিতে রাখা যেতে পারে। আমাদের এই অবস্থাটা কেন হচ্ছে, যদি কোনো ব্যাখ্যা দিতে পারেন ছোট করে। জি,
টেকনোক্র্যাট মন্ত্রী আসলে আপনার আপনার ইন্টেলেকচুয়াল বা এই বিষয়ে পারদর্শী বা কোনো একটা কারণে যিনি এমপি হন না তাদেরকে নেন। এখানে যে আলোচনা হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান এর বিরুদ্ধে কিন্তু বিএনপি সবার আগে প্রতিবাদ করেছিল, আপনার মনে আছে, করেছিল না? জি। একদম আমরা একদম কিন্তু করেছিলাম যে হ্যাঁ আমরা করেছিলাম, কারণ আমাদের যে পররাষ্ট্র বৈদেশিক নীতি বিষয়ক যে ইডিওলজি, এটার সাথে খলিলুর রহমান সাহেবের অ্যাডজাস্ট হচ্ছিল না। অতএব তাকে আমরা তাকে আমরা তার বিরুদ্ধে কথা বলেছিলাম। আমাদের এখন যে পররাষ্ট্র নীতি, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, এই নীতির সাথে খলিলুর রহমান নীতির একটা অ্যাডজাস্টমেন্ট, দ্যাট মিনস তিনি সেটাকে সমর্থন করছেন। সুতরাং বিদ্যমান বাস্তবতায় খলিলুর রহমান সাহেব আমাদের মন্ত্রী পরিষদে রয়েছেন। এখন এখানে আপনার আইনমন্ত্রী আসাদ সাহেবের কথা বলা হয়েছে, তিনি কিন্তু বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক যখন ছিলেন, তিনি অ্যাটর্নি জেনারেল তখনও ছিলেন। অতএব এখানে লুকিয়ে থাকা বা গুপ্ত সূত্রে কোনো বিষয় না, সবকিছু পরিষ্কার। এখানে গুপ্ত শব্দটি আনা হয়েছে যে আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে বিশেষ করে ছাত্র রাজনীতিতে বিভিন্ন ক্যাম্পাসে কিভাবে ছাত্রলীগ থেকে ছাত্র শিবির বের হয়ে আসে, এই যে প্রসেসটা, এইটাকে তখন গুপ্ত বলা হয়েছিল, যে শিবির নিজেও বলতো যে আমরা গত 17 বছর ক্যাম্পাসে একদম, থাকতে পারিনি, একদম। তাই ছাত্রলীগের হ্যাঁ, নাম আমি ধারণ করে আজিজ আমরা হেলাল, ছিলাম। যদি তখন আমার এই হাতে গুপ্ত সুযোগ সব- থাকতো, এখন হ্যাঁ জি। যদি আমার হাতে সুযোগ থাকতো, সময় থাকতো, আপনি যে পয়েন্টটা বলেছেন সেই পয়েন্টটা নিয়ে একটু আলাপটা দীর্ঘ করতে